বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদকে ভারতের দিল্লি বিমানবন্দরে আটকে দিছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিভিন্ন টালবাহানা করে আটকাই দিছে। তো এই বিষয়ে কথা বলি। সেটা হলো এই যে উনার কাগজপত্র আটকাইছে, বিভিন্ন অজুহাত দেখাইতেই পারে, আমরা জানি। অজুহাতের তো শেষ থাকে না। যেমন রাস্তায় একটা গাড়ির সার্জেন্ট আটকাইলে বিভিন্ন কাগজপত্র দেখে, সেই দেখে, ফিটনেস দেখে, লাইসেন্স দেখে, এই দেখে, সেই দেখে, বিভিন্ন কিছু দেখে। এখন ওই পুলিশ অফিসারের রেফারেন্সের উপর নির্ভর করবে সে গাড়ি আটকাইতে পারবে, তার ক্ষমতা কতটুকু, নাকি ওই গাড়ি যে চালায় তার ক্ষমতা কতটুকু। যেমন পুলিশ অফিসারের যদি রেফারেন্স ভালো হয়, শক্তিশালী হয় পুলিশ অফিসার, তাহলে মনে করেন ওই গাড়ি আর ছাড়তে পারবে না, ড্রাইভারকে আটকাই দিবে, বিভিন্ন মামলা টামলা দিতে পারে। আর বিভিন্ন তো ঘুষ টুস আছে বা বিভিন্ন কিছু আছে, হয়রানি প্রেশানি করবে, এটা আমরা জানি। উপমহাদেশে এই ধরনের হয়। আর যদি গাড়ির ড্রাইভার যদি বা গাড়ির মালিক যদি শক্তিশালী হয়, তাহলে ওই পুলিশ অফিসার কিছু করতে পারবে না। এটা একটা উদাহরণ দিলাম আর কি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকাই দিচ্ছে। এখন এখানে কয়েকটা ফ্যাক্ট আছে। একটা ফ্যাক্ট এই যে উনি যে ভারতে যাবেন একটা সেমিনারে অংশগ্রহণ করতে, উনি বাংলাদেশ দলের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন। এটা দুদিন আগেই কূটনীতিক চ্যানেলে জানাই দেওয়া হয়েছে। 2 নাম্বার হলো জাহেদ বলে না, এখানে আরও যারা যায় বিদেশে, ভারতে যারা অবস্থান করে, কে যাচ্ছে না যাচ্ছে, এটাই গোয়েন্দারা এই খবর নেয়, যাচাই বাছাই করে, অনেক কিছুই করে। ভারতের মাটিতে বা অন্য কোনো দেশের মাটিতে যখন কোনো একজন বিদেশি নামে অবতরণ করে, তার সম্পর্কে আগেই ওই দেশের গোয়েন্দা বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সম্পর্কে অবহিত হয়ে যায়, তাদের ব্যাপারে জানে। সে কি ওই দেশের জন্য কি হুমকি বা স্বার্থে আঘাত আনে কি না, এগুলো অনেক কিছু বিষয় আগেই জানা থাকে। তা এখন উনি যেহেতু যাবেন, অলরেডি উনি পৌঁছাই গেছিলেন ওইখানে। তো জাহেদ তো গ্রাম থেকে উঠে আসা সাধারণ মানুষ না, বা এই প্রথম বিদেশে যাচ্ছে এমনও তো না, বা এমন না যে বিদেশে শ্রমিক হিসেবে যাচ্ছেন, এমবেসি বা দালাল বলছে যে আগামীকালকেই ফ্লাইট, আপনি আসেন। উনি গুটিবাতি যা পাইছে সব নিয়ে বিমানবন্দরে হাজির হয়েছে অন্য দেশে, তার বিভিন্ন কাগজপত্রের জন্য আটকাই দিচ্ছে। জাহেদ তো আজকে প্রথম বিদেশ যাচ্ছেন না। একটা দেশে যাইতে গেলে কি কি কাগজপত্র লাগে এইটা সম্পর্কে ওনার যথেষ্ট জ্ঞান আছে। উনি কিন্তু একজন ডক্টরেট। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, উনি ওই চ্যানেলে অনেক ভালো ভালো কথাবার্তা বলেন। কিছু ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, ওই সময়কার সমসাময়িক প্রেক্ষাপটের উপর আর কি নির্ভর করে কথাবার্তা বলছে। তো ভারতীয় কর্তৃপক্ষ তাকে আটকাইছে। এখন যে কাউকে আটকাইতে পারে, ভারত একটা স্বাধীন সার্বভৌম দেশ, যে কাউকে তার স্বার্থে আঘাত আনে বা ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে হুমকি, তাকে ভারত আটকাতেই পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আটকানোর পেছনে কারণটা কি? এটা কি কোনো বার্তা প্রধানমন্ত্রীর জন্য? তো 5ই আগস্ট হাসিনার পতনের পর বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে,
তখন ভারতের অনেক প্রত্যাশা ছিল বিএনপির কাছে, চাওয়া পাওয়া ছিল। হতে পারে এই সব চাওয়া পাওয়া বা প্রত্যাশা বিএনপি সরকার বা তারেক রহমান সরকার পূরণ করতেছে না। এর জন্য ভারত কর্তৃপক্ষ উনার উপর রুষ্ট, এবং উনার প্রথম সফর, তারেক রহমানের প্রথম সফর ভারত না হয়ে উনি আগে মালয়েশিয়া যাবেন। এখানে মানুষের সাথে বাংলাদেশের অনেক অর্থনৈতিক সম্পর্ক আছে, বিশেষ করে শ্রমিক সম্পর্ক আছে। শ্রমিকদের এই চাহিদা মালয়েশিয়ায় অনেক বেশি। চুক্তি টুক্তি অনেক কিছুই হবে। এরপর উনি ওইখান থেকে চীন চলে যাবেন। তো মালয়েশিয়া সফরটা সম্ভবত একটা আই ওয়াশ, এটা ভারতও বোঝে। ভারত তো আর কম ঘাঘু দেশ না, তাদেরও অনেক জ্ঞানী গুণী আছে। যে তারেক রহমান তো সরাসরি চীনে যেতে পারতেন, উনি মালয়েশিয়া হয়ে আরেক দেশে হয়ে একটা আইওয়াশমূলকভাবে আর কি চীনে যাচ্ছেন। তাদের প্রত্যাশা ছিল তারেক রহমান সম্ভবত প্রথম সফর ভারতে করবেন। আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার থাকাকালীন সময় যে ধরম মরম সম্পর্ক ছিল, হয়তোবা সেই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হবে। তো সেরকম হয় নাই। এখানে আবার তিস্তা প্রকল্পতে চীনকে দেওয়ার জন্য সম্ভবত তারেক রহমান সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে, এবং চীন যেহেতু আগামীতে বিশ্ব অর্থনীতিতে একটা প্রভাবশালী দেশ হবে, বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্টের বিষয় আছে। তো তারেক রহমান সরকারকে কি বার্তা দিচ্ছে? শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যাবর্তনের পরপরই কিছুদিনের মাথায় তারেক রহমানের পিতা মেজর জিয়াউর রহমানের কিন্তু চট্টগ্রামে হত্যাকাণ্ড ঘটে আর্মি কুর মাধ্যমে। এরপর এরশাদ ক্ষমতায় আসে। এরশাদ দীর্ঘকাল ক্ষমতায় ছিল, 9 বছরের মতন ছিলেন উনি। তো সেই সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘটায় স্বৈরাচার সরকারের। তো সেই সময় সকলের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগই সম্ভবত সরকার গঠন করবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে, সবাইকে হতাশ করে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া সরকার প্রধান হন, সরকার গঠন করেন। এর পেছনে কারণ হলো ওই 90-এর আন্দোলনে আওয়ামী লীগ যে কঠোর আন্দোলন করছিল, অথবা বাংলাদেশের জনগণ এটা হয়তো ভালো চোখে নেয় নাই। আর জামাত সম্পর্কে তো বাংলাদেশের বিরূপ ধারণা আছে, যেটা এখন অনেকটা কমে আসতেছে, পূর্বের তুলনায় কমে আসতেছে, যেহেতু স্বাধীনতার 50 বছরের প্লাস হয়ে গেছে। যাই হোক, তো খালেদা জিয়া সরকার গঠনের পর 5 বছর থাকার পর 5 বছর ছিলেন। 5 বছর থাকাকালীন সময় আওয়ামী লীগ সরকারের সাথে অনেক চড়াই উতরাই হয়, ভারতের সাথেও সম্পর্কে অনেক চড়াই উতরাই হয়, চাওয়া পাওয়ার অনেক ব্যবধান ঘটে। আওয়ামী লীগ সরকার আসার পর তারা 5 বছর ক্ষমতায় থাকে। এরপর আবার বিএনপি আসে সেকেন্ড টার্ম যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের সে সময় ক্ষমতা গ্রহণের পর অনেক আইন শৃঙ্খলার অবনতি ঘটে। কিছুদিন পর হত্যাকাণ্ড ঘটে, অনেক কোন্দল ঘটে, রাজনৈতিক কোন্দল ঘটে, দলীয় কোন্দল ঘটে, অনেক হত্যাকাণ্ড হয়। যেমন 2-1 দিন পরই বিভিন্ন কাউন্সিলর, সিটি কর্পোরেশন বিভিন্ন কাউন্সিলর হত্যাকাণ্ড ঘটছিল। মিরপুরের সাদাত, মোহাম্মদপুরের রাজু, এরকম অনেক কিছুদিন পর তখন পেপার পত্রিকায় এটা খুব চড়াইভাবে আর কি তুলে ধরা হয় আইন শৃঙ্খলার চরম অবনতিতে। তো সে সময় খালেদা জিয়াকে অথবা তাদেরই ক্যাবিনেটের মন্ত্রী বা বিভিন্ন পরামর্শ দেয় যে আপনি আর্মি নামা এসব সন্ত্রাসীদেরকে নির্মূল করি। তো হাসিনা রেখে যাওয়া ওই সব কর্মকর্তা ছিল, ওই সময় পুলিশে ছিল,
তারপর হলো আর্মিতে ছিল, তারপর প্রশাসনে ছিল। অনেক সব তো আর সঙ্গে সঙ্গে এটা তো আর বাদ দিয়ে আর নতুন করে তো সাজাই নাই, কিছু সাজাইছিল, কিন্তু ব্যাপকভাবে তো একটা দেশকে তো আর ঢালাওভাবে সাজানো যায় না। তারপরে এই দেশে তো রয়ের এবং বিভিন্ন গোয়েন্দাদের তো প্রভাব আছেই। তো হাসিনার যে এইসব রেখে যাওয়া এই কর্মকর্তা কর্মচারী এবং বিএনপিতেও থাকা রাজনীতিবিদ যেগুলা গোয়েন্দা হিসেবে আছে, তো তারা খালেদাকে এই অভিযানের পরামর্শ দেয়। খালেদাও রাজি হয়ে যায়, তখন অপারেশন ক্লিন হার্ট হয়। সেই সময় অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে মাঠ পর্যায়ের যেসব কর্মী ছিল সেগুলা কিন্তু অনেক ভ্যানিশ হয়ে যায়। আমরা জানি উপমহাদেশে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলদের প্রভাবশালী কিছু গুন্ডাপান্ডা লালন পালন করে, সাহসী অনেক কর্মী থাকে। তো এই অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে অনেক হয়, অনেক নেতাকর্মীকে র্যাব, আর্মি বা পুলিশ যৌথ অভিযানে ক্রস ফায়ারের নামে হোক, অস্ত্র উদ্ধারের নামে হোক, সে সময় তাদেরকে আর কি নির্মূল করে। তো এগুলা নিয়ে শ্রদ্ধা করেই বলতেছি, এটা অভিযান করছে। তো দেখা যায় যে এই অভিযানের মাধ্যমে বিএনপির মাঠ পর্যায়ের কর্মীগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যায়। মাঠ পর্যায়ের যে শক্তি ছিল সেটা কিন্তু বিএনপির কমে আসে, যার কারণে এরপরে যখন আওয়ামী লীগ সরকার আসে মাঠ পর্যায়ে কিন্তু বিএনপি সেরকম কিন্তু দাপট দেখাইতে পারে নাই। দাপট দেখানোর মতন একটাই সঙ্গে ছিল তাদের জামাত। সেই জামাতকেও বিভিন্ন যুদ্ধ অপরাধী সেই বিভিন্ন মামলা দিয়ে তাদেরকেও দমিয়ে রাখা হয়। তো এই অপারেশন ক্লিন হার্ট যে একটা চক্রান্ত ছিল, খালেদা জিয়া সম্ভবত বুঝতে পারেন নাই। এটা লোকজনের মুখে আর কি শোনা কথা। আমরা যেহেতু ওই সময় আমিও ছোটো ছিলাম, মানুষজন এটা বিভিন্ন কথা বলতো যে এটা একটা চক্রান্ত ছিল, উনি বুঝতে পারেন নাই। তো যাই হোক, বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা ভ্যানিশ হয়ে যায়, নির্মূল হয়ে যায়। এরপর হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে তখন প্রশাসনিক যেসব কর্মকর্তা ছিল আর্মিতে বা বিভিন্ন জায়গায় ছিল তাদেরকে বদলি টদলি করা হয়, গুম করা হয়, চাকরিচ্যুত করা হয়, আয়নাঘরে রাখা হয়। এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপির যেসব এটা লোকজনের মুখে শ্রুত কথা, সেসব আর্মিদেরকে হত্যাকাণ্ড করা হয়। এটা এখনও অনেকে বলে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতের রয়ের দ্বারা ঘটিত হাসিনার একটা চক্রান্ত। তো মাঠ পর্যায়ের কর্মী অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে শেষ হয়ে যায়। আর প্রশাসনিক যেসব কর্মী ছিল প্রশাসনিক যেগুলা কর্মকর্তা ছিল বা তাকে সাপোর্ট করতো বা ভালোবাসতো, সেগুলোও যখন হলো সরাই দেওয়া হয়, যার কারণে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ছিল। এগুলা লোকজনের মুখে শোনা কথা যে এটা একটা মাস্টার প্ল্যান ছিল। তো এখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসছেন, উনি দীর্ঘকাল বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন। 17 বছর উনি দেশে ছিলেন না। উপমহাদেশের চরিত্র সম্পর্কে ওনার ঠিক সেরকম জানা নাই। উনি লন্ডনে ছিলেন। লন্ডনের রাজনীতি, লন্ডনের পরিবেশ আর উপমহাদেশের রাজনীতি, উপমহাদেশের পরিবেশ এক না। উনি যে মন্ত্রী পরিষদ গঠন করছেন, আসলে এটা কার রেফারেন্সে করছেন? অল্প কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগই মনে হচ্ছে যে ওনাকে কেউ লিস্ট ধরাই দিচ্ছে, আমার এই লোককে মন্ত্রী বানাতে লাগবে, এই মন্ত্রণালয় দিতে লাগবে। এটা ওনাকে দিছে বলে মনে হয় আর কি। যাক, তারেক রহমান উনি অনেক জ্ঞানী মানুষ, উনি ভালো বোঝেন। আমরা যারা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তারা বিভিন্ন সমালোচনা করি এইসব বিষয় নিয়ে। তো তারেক রহমান সরকার যে এসব মন্ত্রী পরিষদ গঠন করলেন,
এবং রাষ্ট্রপতি আওয়ামী লীগের, আমলারাও আওয়ামী লীগের, আমলারাও উৎপাতে আছে। আর সেনাপ্রধানও আওয়ামী লীগের। সেনা সম্পর্কে আমি শ্রদ্ধা রাখেই বলতেছি, আমারও কোনো বিভেদ-টিভেদ নাই। এগুলা জনগণের কথা, বা আমারও এরকম চিন্তাভাবনা ওঠে যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের, সেনাপ্রধানও আওয়ামী লীগের, আমলারাও এখনও আওয়ামী লীগের আছে। তো আগামীতে কি অপেক্ষা করতেছে তারেক রহমানের ভাগ্যে। এখন যেহেতু খালেদা জিয়া দীর্ঘদিন ওই জেলে ছিলেন, ওই এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে আর কি বিচার কার্যক্রম হয়েছিল তার নামে। তো তারেক রহমানের পিতার হত্যাকাণ্ড হয়, তার মা দীর্ঘকাল জেলে ছিলেন। এখন মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে তারেক রহমান, বিলেতিবাবু, আপনার কপালে কি আছে সেটা আল্লাহই ভালো জানে। তো সাবধান থাকিয়েন, দোয়া থাকলো। বাংলাদেশ নিয়ে কাজ করেন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের জনগণের স্বার্থ নিয়ে কাজ করেন। এটাই। আসসালামু আলাইকুম।